হ্যালো এভরিওয়ান, আমি ফয়সাল করিম মাসুদ। আপনারা সুপ্রিয় দর্শক, ফয়সাল করিম মাসুদ হাতি হত্যার খুনি যাকে বলা হয়, সেই খুনি হঠাৎ করে লাইভে এসে তার বক্তব্য তুলে ধরলো এবং এর পরিপ্রেক্ষিতে সমস্ত নাটকের কিন্তু অবসান হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং সত্য সামনে আসার একটা সুযোগ তৈরি হয়েছে। দর্শক, আপনারা কি ভেবেছিলেন যে সত্যকে চাপা দিয়ে রাখা যায়? আপনারা কি ভেবেছিলেন একপাক্ষিক ন্যারেটিভ সাজিয়ে দেশবাসীকে বোকা বানানো যাবে? আজ আপনাদের সামনে এই যে চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হয়েছি, যা রাজধানীতে হাদি হত্যা মামলার পুরো চিত্র বদলে দিয়েছে। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখন দুবাইতে, সেখান থেকে ভিডিও বার্তা পাঠিয়েছে, আর সেই বার্তায় যা বেরিয়ে এসেছে তা তথাকথিত অন্তর্বর্তী সরকারের প্রধান পিচাস ইউনুসের মেটিকুলাস ডিজাইনের এক গালে এক প্রচন্ড চপেটাঘাত। আমরা একটু ওর বক্তব্যটা শুনি পুরোটা। যে হাদি হত্যাকাণ্ডের সাথে আমার জড়িত থাকার কথা জানেন। আসলে প্রকৃতপক্ষে আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না। এটা একটা মিথ্যা বানোয়াট, একটা চক্রান্ত, যার কারণে আমি দেশ ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি। আমি দেশ ছেড়ে চলে এসেছি, এখন দুবাইতে আছি। আমার দুবাইয়ের 5 বছরের মাল্টিপল ভিসা ছিল। যেভাবে হোক অনেক কষ্ট করে দুবাই চলে এসেছি। আর হ্যাঁ, আপনারা শুনলেন যে উনি দুবাই চলে গেছেন, কিন্তু আমাদের এই পিচাস ইউনুস এবং এই হাদি ইনকলাব মঞ্চ এরা কিন্তু বারবার ভারতের দিকে আঙ্গুল দেখানোর চেষ্টা করছিল এবং বাংলাদেশের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু কন্টিনিউলি আপনারা দেখেছেন যে এই যে হাদি হত্যার আসামি ফয়সাল তো পালিয়েছে, মেঘালয়ে পাঠিয়েছে এবং সেখানে গ্রেপ্তার হয়েছে। এই ধরনের নানান ন্যারেটিভ কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে পরিণত হয়নি। আমরা এই ফয়সালের বাকি কথাগুলো একটু শুনি। আপনারা এই হাদি হত্যাকাণ্ডের জন্যে মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। তাদের কোনো দোষ নেই, তাদেরকে আপনারা সবাই মিথ্যা হয়রানি করছেন। আসলে এটা বলে বোঝানোর মতো না। আপনারা অনেক অত্যাচার করছেন, মিথ্যাভাবে তাদেরকে ফাঁসিয়েছেন, আমাকে ফাঁসিয়েছেন। হ্যাঁ, হাদির সাথে হ্যাঁ দর্শক, উনি দাবি করছেন যে ওনাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে এবং মিথ্যাভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ফাঁসানো হয়েছে, এবং কেন ফাঁসানো হয়েছে এবং তার পরিবারকে ফাঁসানো হয়েছে। আমরা একজন অভিযুক্ত এ ধরনের দাবি করতেই পারে, কিন্তু ওনার দাবির পক্ষে কি কি যুক্তি আছে এবং হাদির সাথে ওনার কি সম্পর্ক সেটার বিষয়ে কিন্তু উনি তুলে ধরেছে। তো এই যে হাদি হত্যাকাণ্ডের পর থেকে আমরা যেটাগুলো দেখে আসছি, কিভাবে প্রশাসন এবং একদল কুশীলব এটাকে আওয়ামী লীগ ও ভারতের উপর চাপানোর চেষ্টা করেছিল, কিন্তু মাসুদের স্বীকারোক্তি এবং অভিযোগ প্রমাণ করে দিচ্ছে ষড়যন্ত্রের জাল বোনা হয়েছিল এবং অন্য কোথাও। আজ আমরা এই ভিডিওতে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব, দেখব কিভাবে এই অপরাধী দেশ ছেড়ে পালায় আর কিভাবে এই হত্যাকাণ্ডে মোড় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজকে আপনাদেরকে সেটাই তুলে ধরবো। আমরা ওর বক্তব্যটা বাকিটুকু একটু শুনি। সাথে আমি আমার সম্পর্ক ছিল। আমি গিয়েছিলাম তার অফিসে। তার অফিসে যাওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমি যেহেতু ব্যবসা করি, আমার একটা আইটি ফার্ম আছে। তো দীর্ঘ 10 বছর ধরে আমি বিজনেস করছি। এই আইটি ফার্মে অনেক কাজই হয়, সব সরকারি কাজ হয়। তো হ্যাঁ, উনি একটা দাবি করেছে, কথার ভিতরে যুক্তি আছে কিনা সেটা আসলে পরবর্তীতে আসবে, বা এর তথ্যের সত্যতা আছে কিনা সেটা পরবর্তীতে আসবে। উনি একটা ব্যবসা পাওয়ার জন্য এবং সরকারি কাজ করে, উনি কিন্তু স্পেসিফিক বলছে যে উনি সরকারি কাজ করে এবং আইটি রিলেটেড কাজ করে আইটি ফার্মে, এবং সেক্ষেত্রে আহ, একটা কাজ ধরার জন্য হাদির মাধ্যমে, যেহেতু আপনি জানেন যে 5ই আগস্টের পরে এই মব সন্ত্রাসীদের হাতে দেশ এবং এরা নানাভাবে দেশকে লুটেপুটে, আপনি জানেন এই যে হাদির যে ইনকিলাব মঞ্চ করা হয়েছে বা ইনকিলাব সেন্টার করা হয়েছে, সেটা যে জায়গার ভিতরে 3233 স্কয়ার ফিট জায়গা নিয়ে বাংলা মোটরের জায়গায়, সেটা কিন্তু একটা ফকিন্নির ঘরের লোক করতে পারে না। তাকে এটা করার পিছনে যে স্ট্রাকচারটা আমরা দেখেছি, সেটা করার পিছনে সে স্পেস নিয়ে যদি করতে যায়, মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকার একটা প্রজেক্টের বিষয়।
তাহলে হাদি এই 1.5 থেকে 2 কোটি টাকা কোথায় পেল এই জায়গা নিয়ে? নিশ্চয়ই এভাবেই তারা ধান্দাবাজি করেছে এবং সে তার কাজের জন্য গিয়েছে, অনেকেই কাজের জন্য এদেরকে ধরে এখন কাজ পেতে হচ্ছে, এরকম বিষয়গুলো কিন্তু সামনে আছে। সুতরাং এই জায়গাতে যেতে পারে, যেটা একটা যুক্তিসঙ্গত, কিন্তু তদন্ত করে দেখতে হবে যে আসলে সত্য কিনা। আমরা বাকি কথাগুলো একটু শুনি। তো এখানে একটা কাজ ছিল অর্থ মন্ত্রণালয়, একটা কাজ ছিল আপনার খাদ্য মন্ত্রণালয়। তো এই দুইটা কাজ নিয়ে আমি কথা বলতে গিয়েছিলাম। সে আমাকে পাইয়ে দিবে আশ্বস্ত করেছিল। আমি তাকে 5 লাখ টাকাও দিয়েছি, অগ্রিম চেয়েছিল, এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো, এগুলার ডোনার হিসেবে আমাকে থাকতে বলেছিল। আমি থেকেছি এবং তার প্রোগ্রামগুলোর জন্য যত টাকা লাগতো আমি দিয়েছি, এবং লাস্ট যেদিন শুক্রবার, ওই দিনে তাকে আমি 10,000 টাকা দিয়েছি তার। হ্যাঁ দর্শক, শুনলেন, মানে সত্য কিন্তু এভাবেই বের হয়ে আসে। তাকে অগ্রিম এই কাজ পাওয়ার জন্য তাকে অগ্রিম 5 লাখ টাকা দেওয়া হয়েছে, তার প্রোগ্রামগুলোতে সে ডোনেট করতো, এবং এই যে যেদিন মারা গেছে সেদিনও তাকে 10,000 টাকা দেওয়া হয়েছে। তার মানে হাদিরা কিন্তু অন্তরালে এই আওয়ামী লীগকে প্রোপাগান্ডার পিছনে, আওয়ামী লীগকে দমন করার পিছনে অন্তরালে তারা কিন্তু তাদের কাজগুলো বাগিয়ে নেওয়া এবং ধান্দা করার এবং এই টাকা লুটেপুটে নেওয়ার একটা সিস্টেম তারা তৈরি করেছিল, ভয় ভীতি মব জাস্টিস করে। এবং আজকে ব্যবসায়ীদের কিন্তু এরকম জায়গাতে বেঁচে থাকার জন্য, ব্যবসা করে খাওয়ার জন্য কিন্তু এরকম ঘটনার দিকে অনেকেই যে যাচ্ছেন না, বা এদের হাত পা ধরে বা এদের মাধ্যমে কাজ নিচ্ছেন না, এটা কিন্তু ঠিক না। এটা করছে, এটাই কিন্তু হচ্ছে। কারণ স্বাভাবিক, আপনি ব্যবসায়ী, আপনাকে ট্যাগ দিয়ে যদি আপনাকে মপ করা হয়, তাহলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না, বেঁচে থাকতে পারবেন না। স্বাভাবিকভাবেই হ্যাঁ ঠিক আছে, ফয়সালও হয়তো মেনে নিয়েছে, যেহেতু আওয়ামী লীগ নাই এখন, তো আর আমি ওই লবিং এ পাবো না, এই লবিং এ পাবো, সেই ক্ষেত্রে তারা গিয়েছে। এবং স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এটাই হতে পারে, এবং এটা অবিশ্বাসযোগ্য কিছু না। আমরা একটু তারপরে কথা শুনি। এখন দেখতে হবে যে যে প্রজেক্টের কথা বলছে, এই ধরনের কোনো প্রজেক্ট এসব মন্ত্রণালয় আছে কিনা সেগুলো তদন্ত করে দেখতে হবে ওই প্রোগ্রামের জন্য। এখন কথা হচ্ছে, আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এগুলা যেহেতু হাদির সাথে জামাতের একটা কানেকশন আগে থেকেই ছিল, ও জামাতের প্রোডাক্ট, তো সেই জন্য জামাতিরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে। ওই বাইকের মধ্যে আমি ছিলাম না, এবং ওই হ্যাঁ, এটাও কিন্তু অভিযোগ। দেখেন, ওই বাইকে সে ছিল না, সে অভিযোগ বলছে, এবং তাকে সাজানো হয়েছে, এবং এটা যে জামাতের একটা কুটো চাল, জামাতের মেটিকুলাস চাল, এটা কিন্তু হাদি হত্যা ঠিক পরবর্তীতে আমরা একটা বিশ্লেষণে বলেছিলাম, এবং যে অ্যানালাইসিস বলেছিলাম যে নির্বাচন বানচাল করা এবং ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য ইউনূস এবং জামাতের এটা মেটিকুলাস প্ল্যান। আজকে ফয়সালও কিন্তু সেই কথাই বলছে। দেখেন, ডটগুলো কিন্তু মিলছে। বাইকের চালকও আমার কোনো ছোট ভাই ছিল না। আমাদের দুজনকে মিথ্যাভাবে ফাঁসিয়েছে। এখন কি বলবো, এই জন্য আমার পরিবার ভুক্তভোগী। আমি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে এত জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন, এটা আসলে কাম্য না। আমি এটা প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। দেখেন, এক তথ্য থেকে আমরা জানলাম, বাংলাদেশে যে রিয়াজ হামিদুল্লাহকে যে ডেকে পাঠানো, তার অন্যতম কারণ হয়েছে ফয়সাল এই ভিডিওটা আগে থেকে তৈরি করে তাদেরকে বা এই ইনকিলাব মঞ্চ এবং ইউনূসকে জানিয়েছে যে তারা যে তার বাবা মাকে অত্যাচার করছে, সেই অত্যাচার থেকে যদি বন্ধ না করে তাহলে সে সবকিছু ফাঁস করে দিবে। এবং সেক্ষেত্রে যেহেতু এখন আর ভারতের প্রতি দাবি থাকবে না, এবং সে কিন্তু বলছে সে দুবাই চলে গিয়েছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা হবে, হয়তো সে কারণে এই রিয়াজ হামিদুল্লাহকে ইউনূস এখন ডেকে পাঠিয়েছে যে এর পরবর্তী পদক্ষেপ ভারতের সাথে এটা কিভাবে কি হবে। দেখেন, এভাবে কিন্তু অত্যাচার নির্যাতন করা হচ্ছে, মেটিকুলাস ডিজাইন করে একজনকে ফাঁসানো হচ্ছে। আমরা আপনাকে বলতে পারি, যেমন ধরেন 1997-98 সালে বাগেরহাটে একটা হত্যা হয়েছিল, কালিদাস বড়াল হত্যা। সেই ঘটনায় কিন্তু একজনকে হত্যা করে, কালিদাস বড়ালকে চরমপন্থী দিয়ে হত্যা করে, সেইটা দায়ভার আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল আলমগীর সিদ্দিকী নামে একজনকে, এবং তার পরবর্তীতে কিন্তু দেখা গিয়েছে যে উনি হত্যার সাথে জড়িত ছিল না। উনি যখন জানাজায় যাচ্ছে ঠিক তখনই তার নামে ব্লেম উঠিয়ে দেওয়া হয় যে সে হত্যা করেছে, এবং তাকে মাইনাস করা হয়। এভাবে দুইজন প্রতিদ্বন্দ্বী উপজেলা নির্বাচনের প্রতিদ্বন্দ্বীকে কিন্তু মাইনাস করা হয়। এটাই হচ্ছে মেটিকুলাস ডিজাইন, এটাই হচ্ছে রাজনৈতিক চাল। এবং এরকম একটা চালে যে এই ফয়সালকে ফাঁসানো হয় নাই, তার গ্যারান্টি কিন্তু আমরা এখনো দিতে পারবো না। সুষ্ঠুভাবে তদন্ত হলে এগুলো বেরিয়ে আসবে। ওর বাকি কথাগুলো একটু শুনি।
এটার একদিন সুষ্ঠু বিচার হবে। এই ঘটনার সাথে আমার পরিবার, আমি কোনোভাবেই জড়িত না। এগুলো আমার কামানো টাকা, আমার সরকারি বিলের টাকা। আমি এবছরও 9 লাখ টাকা ট্যাক্স পে দিয়েছি, ট্যাক্স পে করেছি। দেখেন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে চেকগুলো পাওয়া গেছে সেটা বলা হচ্ছে এগুলো হচ্ছে তাকে বিভিন্ন লোক দিয়ে থাকতে পারে, অমুক থাকতে পারে, তমুক থাকতে পারে, কিন্তু উনি স্পষ্ট বলছে এগুলো হচ্ছে আমার বিলের টাকা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে যে আমি কাজ করি সেই কাজের বিল হচ্ছে এগুলো। সুতরাং এখন তদন্ত করে যদি দেখা যায় যে না, সত্যিকার অর্থে এই চেকগুলো বা এই বিলগুলো কোনো প্রতিষ্ঠানে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে, তাহলে কিন্তু তার কথা সত্যতা পাওয়া যাবে। এবং উনি আরেকটা জিনিস খেয়াল করেন, যদি এখানে একটা খুব সূক্ষ্ম একটা বিষয়, যদি ধরেন হত্যার জন্য হোক বা কোনো অবৈধ কাজের জন্য হোক তার এতগুলো চেক তার কাছে দিয়ে যাওয়া হইতো বা রাখা হইতো, তাহলে উনি কিন্তু যাওয়ার সময় এই চেকগুলো হয় নিয়ে যেতেন, না হয় কাউকে দিয়ে যেতেন, না হলে সরাই রাখতেন, কিন্তু উনি কিন্তু বাসায় রেখে যেতেন না। হ্যাঁ, যদি সে মেটিকুলাসলি টার্গেট করে কাউকে হত্যা করতো তাহলে কিন্তু আসলে এই বিষয়গুলো এইভাবে হওয়ার কথা না। এটাই হলো যৌক্তিক বিষয়। কারণ আমি যখন প্ল্যান করে যদি হত্যা করে তাহলে অবশ্যই সে সমস্ত কিছু হাইড করে, সমস্ত কিছু গুছিয়ে, তথ্য প্রমাণ সবকিছু সরিয়ে তারপরে সেই জায়গাতে যাবে। আর দ্বিতীয় কথা হলো, এরকম লেভেলে যার 200-250 কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেরকম লেভেলে একটা লোক যখন ব্যবসা করে, সেই মানুষ খুন করবে বা খুনি হবে, এটা কিন্তু আসলে সূত্রের সাথে যায় না। কারণ আপনি যখন ফিনান্সিয়ালি সলভেন্ট আছেন, তখন আপনি কিন্তু খুন করাতে পারেন কাউকে টাকা দিয়ে, বা আপনি মেটিকুলাস প্ল্যান করে আপনার ব্যবসায়িক শত্রুকে বা রাজনৈতিক শত্রুকে সরাতে পারেন, কিন্তু নিজ হাতে কিন্তু খুন করবেন, এটা কিন্তু অবিশ্বাস্য বিষয়। যার আমি বাংলাদেশে মনে করি যে লোকের অন্তত বেঁচে থাকার মতো একটা ভালো ব্যবসা আছে বা ব্যবসা করে খাচ্ছে, সেই লোক কখনো হত্যাকাণ্ড ঘটাতে পারে বা হত্যাকাণ্ড ঘটিয়ে তার সমস্ত ক্যারিয়ারকে নষ্ট করবে নিজে হত্যা করে, সেটা কিন্তু হয় না। এটা একমাত্র প্রফেশনাল কিলার বা যারা রাজনৈতিক কিলার আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারে এবং তারা এই কাজটা করে, কিন্তু যারা ব্যবসা করে তারা কিন্তু এই কাজটা সাধারণত করে না। এটা আমার একটা, আপনারা একটু মিলিয়ে দেখবেন আমার কথাটা। প্রতি বছরই আমি গভর্নমেন্টকে ট্যাক্স দেই, এগুলো প্রত্যেকটা হিসাব আছে। দেখেন, উনি বলছে উনি 9 লক্ষ টাকা ট্যাক্স দিয়েছে গভর্নমেন্টকে গত বছর। তার মানে উনি ভালো ব্যবসা করছেন। গভর্নমেন্টকে 9 লাখ টাকা ট্যাক্স দেওয়া তো আর মুখের কথা না। 5% যদি ধরেন আপনার অনেক টাকা। এটা তো অন্তত প্রায় কোটি টাকার ব্যবসার উপরে, কয়েক কোটি টাকার ব্যবসার উপরে তার থাকার কথা। কোটি টাকার উপরে ব্যবসা। সাধারণ স্বাভাবিকভাবেই ব্যবসা যেহেতু সে করে এবং ভালো ব্যবসা করে, সরকারকে ট্যাক্স দেয়। সেক্ষেত্রে এরকম একটা লোক খুন করে তার জীবনকে দুর্বিষহ করবে বা জীবনকে ফাঁসির মঞ্চে যাবে, এটা কিন্তু খুবই অবিশ্বাস্য। রাজনৈতিক কারণে সে এটা হতে পারে, তাকে সে কাউকে প্রফেশনাল কিলার যারা টাকার জন্য খুন করে তাদেরকে দিয়ে খুন করাতে পারে, কিন্তু এভাবে যে হওয়ার কথা বা ফয়সাল নিজে খুন করবে, এটা কিন্তু একটু দৃষ্টিকটু বা একটু বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। পরবর্তী আর একটু শুনি। দর্শক শুনলেন তার ফয়সালের পুরোপুরি কথা। এখন আমরা এর পরিপ্রেক্ষিতে আরো কিছু কথা আপনাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে ফয়সাল করিম মাসুদ, যিনি হাদি হত্যার অন্যতম অভিযুক্ত বলে বলা হচ্ছে, তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাত দুবাই অবস্থান করছেন। তিনি দাবি করছেন তিনি নির্দোষ। তার দাবি সিসিটিভি ফুটেজে যে বাইক দেখা গেছে তাতেও তিনি ছিলেন না, এবং সে যে দুবাই গিয়েছে তার পাসপোর্ট এবং এই ভিসা কপি এগুলো কিন্তু সে আমরা ফেসবুকে দেখতে পেয়েছি যে শহীদুল ইসলাম খোকন নামে একজন কিন্তু শেয়ার করেছে, সেগুলো থেকে কিন্তু আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হলো মাসুদ দুবাই গেলেন কিভাবে? যখন দেশে রেড অ্যালার্ট থাকার কথা, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার অসম্ভব কথা, তখন মাসুদের মতো একজন অভিযুক্ত 5 বছরের মাল্টিপল ভিসা নিয়ে নির্বিঘ্নে দেশ ত্যাগ করলেন। এটা কি প্রশাসনের অবহেলা নাকি সুকৌশলে সরিয়ে দেওয়া হয়েছে যাতে আসল তথ্য বা সত্য ধামাচাপা দেওয়া যায়? মাসুদ কি বলছেন যে আমি আমার পরিবারের এই ঘটনার সঙ্গে পরিবার কোনোরকমই জড়িত না, আমাদের মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। এই ফাঁসানো শব্দটি কিন্তু অনেক বড় ইশারা। কে ফাঁসালো, কেন ফাঁসালো, উত্তরটা লুকিয়ে আছে এই পিচাস ইউনূসের অদ্ভুত শাসন ছকের ভিতরে। মাসুদের বক্তব্য একটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে। তিনি হাদির অফিসে ব্যবসার কাজে যেতেন। তিনি দাবি করেছেন অর্থ খাদ্য মন্ত্রণালয়ের 2টি বড় কাজ পাইয়ে দেওয়ার আশ্বাস তিনি হাদিকে 5 লাখ টাকা অগ্রিমও দিয়েছেন। যে কথাটা আপনার বক্তব্য শুনলেন। ভাবুন একবার, মৃত হাদিকে নিয়ে যারা বিপ্লবের গান গায় তারা কি জানতো হাদির এই ধরনের অর্থনৈতিক লেনদেনের কথা? মাসুদ আরো দাবি করেন তিনি হাদিকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা করতেন এবং খুনের দিন সকালে তাকে 10,000 টাকা দিয়েছেন। তার মানে অর্থনৈতিক পেট্রোনাইজ যেটা সেটা কিন্তু উনি করতেন। যদি মাসুদ খুনি হতেন তবে
খুনের কয়েক ঘন্টা আগে তিনি ভিকটিমকে টাকা দিয়ে কেন দিলেন? এটা কি সেফ ব্যবসায়িক বিরোধ নাকি এর পিছনে কোনো গভীর রাজনৈতিক প্রক্সি ওয়ার কাজ করছিল? মাসুদের আইটি ফার্ম এবং তার 10 বছরের ব্যবসার ইতিহাস আজ প্রশ্নের মুখে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, হাদি কি আসলেই কোনো মহৎ লক্ষ্য নিয়ে কাজ করছিলেন নাকি তিনি কেবল এই পাপের সরকারের একটি দাবার গুটি হিসেবে কাজ করছিলেন? মাসুদের ভিডিও বার্তার সবচেয়ে বিস্ফোরক অংশ হলো তিনি নিহত হাদিকে জামাতের প্রোডাক্ট হিসেবে আখ্যায়িত করেছেন। মাসুদ দাবি করেন হাদির সঙ্গে জামাতের পুরনো যোগাযোগ ছিল এবং তারাই কোনোভাবে এই ঘটনা ঘটিয়েছে। এটা আমরাও বলি এবং আমি এই আপনাদের প্রথম ভিডিওতে হাদি হত্যার প্রথম ভিডিওতে কিন্তু আমি স্পষ্ট বিশ্লেষণ করে আপনাদের বুঝিয়েছি যে কেন তারা জামাত এই কাজটা করবে এবং হাদিকে কেন টার্গেট করেছে। কারণ হাদি হচ্ছে একটা বাই প্রোডাক্ট। হাদিকে কিন্তু এমন কোথাও রাখে নাই যেখান থেকে তাকে বড় কিছু করা হয়। হাদিকে এমন একটা জায়গায় রেখেছে যেখানে সে প্রচন্ড পরিমাণে ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী একটা প্রোপাগান্ডা চালাবে এবং তাকে হাইলাইট করে একটা সময় তাকে হত্যা করা হবে এবং সেই দোষ আওয়ামী লীগ এবং ভারতকে দেওয়া হবে। দর্শক শুধু শুনুন, এই পিচাস ইউনূস এবং তার সহচররা এতদিন আমাদের বোঝানোর চেষ্টা করছে যে এই খুনের পিছনে আওয়ামী লীগ বা ভারত জড়িত, কিন্তু মাসুদের এই জবানবন্দি সেই পুরো ন্যারেটিভকে এক ধাক্কায় নর্দমা ফেলে দিয়েছে। যদি হাদি জামাতের লোক হয় এবং তাদের অভ্যন্তরীণ কোন্দল বা অন্য কোনো চক্রান্তে তিনি প্রাণ হারান, তবে কেন এই যে ভারত বিরোধী স্লোগান বানানোর হাতিয়ার করা হলো? এটা মানে কি এই নয় যে এই পিচাস ইউনূস সরকার দেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার জন্য লাশ নিয়ে রাজনীতি করছেন? তারা ভারতের উপর দোষ চাপিয়ে দেশপ্রেমের নাটকের সাজাতে চেয়েছিলেন, কিন্তু মাসুদের এই ভিডিও বার্তা তাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইউনূস, ওনার কিন্তু রক্ত নেশা এবং এই কারণে আমি তাকে পিচাস ডাকি। এবং দেখেন 5 আগস্টের পর থেকে রক্ত নেশা তাকে এখন পর্যন্ত রক্তই নিচ্ছে এবং সেখানে যারা প্রতিপক্ষের রক্ত নিচ্ছে সেটা বন্ধ করার কোনো লক্ষণ কিন্তু তার নাই। তার মানে তার রক্তের ক্ষুধা এখনো মিটে নাই। আমরা বারবার বলছি এই পিচাস ইউনূস কোনো সাধারণ প্রশাসক না, তিনি তার পিছনে রয়েছে শক্তিগুলোর একটা মেটিকুলাস ডিজাইন এবং অতি সূক্ষ্ম নকশা নিয়ে তারা কাজ করছেন। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হলো বাংলাদেশকে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কে দিয়ে দেশের মধ্যে একটি গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি করা। হাদি হত্যাকাণ্ডকে সেই ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ বানাতে চেয়েছিল। তারা চেয়েছিল এই মৃত্যু নিয়ে রাস্তায় নেমে অরাজকতা সৃষ্টি করতে, কিন্তু মাসুদের এই হঠাৎ ভিডিও বার্তা তাদের ছক এলোমেলো করে দিয়েছে। যখন প্রধান অভিযুক্ত বলেছে এটা চক্রান্ত এবং খুনের মোটিভ হিসেবে জামাতের দিকে আঙ্গুল তুলেছে, তখন ইউনূসগণদের আর পালানোর পথ নেই। মাসুদ বলছেন তিনি একজন নিয়মিত করদাতা এবং এবছরও 9 লাখ টাকা আয়কর দিয়েছেন। তার ব্যাংক হিসাবের টাকা বৈধ। যদি তাই হয় তবে পুলিশ কেন তার পরিবারকে হয়রানি করছে? কেন তাকে কথা বলার সুযোগ না দিয়েই দেশান্তরী হতে বাধ্য করলো? উত্তরটা পরিষ্কার, তাকে সাইলেন্ট হত্যা করার একটা বা মেটিকুলাসলি এইভাবে বন্দি করে তাকে ফাঁসানোর এবং তাকে স্বীকারোক্তি জোর করে নিয়ে তাকে ফাঁসিয়ে তার উপরে দোষ দিয়ে আওয়ামী লীগ এবং ভারতের উপরে দোষ দেওয়ার একটা চক্রান্ত ছিল এবং যেটা মাসুদ বুঝতে পেরেছে বলেই সে সেই জায়গাতে চলে যাওয়ার সুযোগ নিয়েছে। মাসুদের এই ভিডিও বার্তা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। একজন খুনের আসামি কিভাবে সবার চোখের সামনে দিয়ে দুবাই চলে গেল? বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো ব্যর্থতা নয়, এটি ছিল পাস দেওয়া। তাকে সরিয়ে দেওয়া হয়েছিল যাতে জনসমক্ষে কোনো বিতর্কেও তৈরি না হয়। কিন্তু মাসুদ সেখান থেকে মুখ খুলে ইউনূসের সেই পিচাস সুলভ রাজনীতির মুখোশ খুলে দিয়েছে। তিনি সিসিটিভির ফুটেজ চ্যালেঞ্জ করেছেন, তিনি হাদির রাজনৈতিক পরিচয় সামনে এনেছেন। এই প্রতিটি তথ্য প্রমাণ করে যে হাদি হত্যা কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি হাই প্রোফাইল পলিটিক্যাল মার্ডার যার সুতো বাঁধা আছে বর্তমান সরকারের অন্দরমহলে। পরিশেষে বলতে চাই এই হাদি হত্যাকাণ্ডের বিচার আমরাও চাই, কিন্তু আমরা লাশ নিয়ে কোনো রাজনীতি চাই না। আমরা চাই না কোনো নির্দোষকে ফাঁসানো হোক, কোনো বিশেষ দেশের উপর দায় চাপিয়ে তার সস্তা বাহবা বা রাজনীতি হোক। মাসুদের এই ভিডিও বার্তা প্রমাণ করে দিয়েছে যে ডক্টর ইউনূস, পিচাস ইউনূস ষড়যন্ত্রে যে জাল বুনেছেন তা ছিন্ন ভিন্ন। যারা খুনিকে আড়াল করে রাজনৈতিক ফায়দা লুটেছিল তাদের সময় শেষ। মাসুদের দাবিগুলো যদি তদন্ত করা হয়, অচিরেই এই পিচাস ইউনূস সরকারের সমস্ত ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে, কিন্তু সেটা তো আসলে এই পিচাস ইউনূস করবে না, করতে দিবে না। দেশের সাধারণ মানুষ এখন অন্ধ নয়, তারা বুঝতে পারছে কারা দেশের শত্রু আর কারা ছদ্মবেশে দেশ ধ্বংস করছে। এই ভিডিওটা ছড়িয়ে দিন, মাসুদের উপর চপেটাঘাতের কথা সারা বিশ্বকে জানান। সত্যকে ধামাচাপা দিয়ে রাখা যায় না। দর্শক, আপনি কি মনে করেন মাসুদের এই অভিযোগ সত্য? ইউনূস সরকার কি আসলেই লাশ নিয়ে রাজনীতি করছে? কমেন্ট করে আপনার মতামত জানান। আজ এ পর্যন্তই। সত্যের সাথে থাকুন, ন্যায়ের পক্ষে লড়াই করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।